যে আজকে যে আমাদের যে অবস্থা আছে, আমরা আসলে এই প্রজন্মের না আগের প্রজন্মে আমরা তুলনা করতে পারি যে আগের প্রজন্মে আমরা কেমন ছিলাম, এখনকার প্রজন্ম কেমন আছে। তো এখনকার প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি যে ওরা অনেক এগিয়ে আছে শিক্ষায়, অর্থনৈতিকভাবে স্বনির্ভরতায়। তো ওদের চোখে অনেক স্বপ্ন। আমি আশা করি যে আমাদের ভবিষ্যৎ অনেক সুন্দর সাফল্যময় হবে, আমাদের নতুন প্রজন্ম সেটাকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ ম্যাম। স্যার চলে যাবো আপনার কাছে। নতুন প্রজন্মের চোখে বাংলাদেশ দেখতে হলে আমাকে তরুণের ভূমিকা অবলম্বন করতে হবে। আমরা ঠিক আমি ব্যক্তিগতভাবে তার নতুন প্রজন্ম নই, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বাংলাদেশটাকে, বিশেষ করে যে বাংলাদেশ সৃষ্টিতে আমার নিজেরও একটা বিশিষ্ট ভূমিকা রয়েছে, সেটাকে আমি তরুণদের চোখে দেখতে চাচ্ছি। এটা হবে স্বাবলম্বী, আত্মমর্যাদাশীল এবং বিশ্বের বুকে মডেল। ধন্যবাদ স্যার। সোহেল ভাই চলে যাবো আপনার কাছে। আসলে নতুন প্রজন্ম সবসময় উদ্যমী এবং আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই সবসময় নতুন প্রজন্মরাই কিন্তু এগিয়ে এসেছে। প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম দেশের জন্য সবকিছুতেই তারাই ঝাঁপিয়ে পড়েছে। তো এই কারণে আমরা আজকে একটা ইউনিভার্সিটিতে এসেছি সব নতুন এই প্রজন্মের যারা, আমিও এই প্রজন্মেরই, এবং সেই সাথে আমি বলতে চাই আমাদের এই প্রজন্মের আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে আমাদের শিল্পীদের যারা এই জেনারেশনের, লাইক ক্লোজ আপ ওয়ান, সেরাকণ্ঠ বা এখন যারা এখন যারা করছে বাংলাদেশ আইডল। তো আমরা কিন্তু কাজ করছি, আমাদের কাছে কি আমরা নতুনদেরকে একটা প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসতে চাই। তো আমরা অবশ্যই অনেক ভালো কিছু করতে পারবো দেশের জন্য এবং সমাজের জন্য, সবসময় আশা করি। আলামিন, আপনি এই প্রজন্মের একজন ব্যক্তি, আপনি কি মনে করেন আমাদের আজকে আলোচ্য বিষয় নিয়ে? আমি আজকে আলোচ্য বিষয় নিয়ে মনে করছি যে আমাদের নতুন প্রজন্ম, আমাদের হৃদয়ে বাংলাদেশ, হৃদয়ে হচ্ছে লাল সবুজকে কিভাবে গোটা বিশ্বে আমরা প্রতিষ্ঠিত করব সেই স্বপ্ন। দ্বিতীয়তে আমাদের অজস্র স্বপ্ন বাংলাদেশকে সমৃদ্ধ এবং একটি শান্তিময় দেশ হিসেবে প্রতিষ্ঠা করার। আলটিমেটলি আজকে আমাদের এই যে টপিকটি নতুন প্রজন্মের চোখে ভবিষ্যৎ বাংলাদেশ, আমি মনে করছি এই ধরনের একটি বিষয়ের উপর আলোকপাতের মধ্য দিয়ে আমরা নতুন প্রজন্ম আমাদের স্বপ্ন, আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, বাংলাদেশকে আমরা কিভাবে গড়তে চাই সেগুলো যেমন তুলে ধরার সুযোগ পাচ্ছি, পাশাপাশি প্রবীণ প্রজন্ম যাদের রয়েছে অভিজ্ঞতা, ওনাদের কাছ থেকে জানতে পারছি কি আমাদেরকে আসলে করতে হবে। তো আলটিমেটলি বাংলাদেশকে গড়ার জন্য এই টপিকটি আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গায় পৌঁছে দেবে, আমি সেটাই মনে করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, শুনবো আমাদের নতুন প্রজন্ম কি মনে করছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। এইখানে দাঁড়িয়ে আজকে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ বাইরে কেমন সেটা একটু মূল্যায়ন করার প্রয়োজন রয়েছে। আমাদের মুখোজ্জ্বল করার জন্য বা একই সময় আমাদের মুখোজ্জ্বল করার জন্য কোন কোন মনীষীর আবির্ভাব ঘটেছে। যেমন শিকাগোতে যে দেখলাম যে এফআর খান, তার যে পরিচিতি, সেই তার পরিচিতি বাংলাদেশকে একটা ইতিবাচক পরিচিতি তুলে এনেছে এবং সেখানে মানুষের ধারণা হচ্ছে বাংলাদেশের মানুষ অত্যন্ত উন্নত, অন্য পার ক্যাপিটা ইনকাম তাদের আমেরিকার চেয়ে অনেক বেশি, কর্মসংস্থান এখানে অনেক বেশি। ট্যাক্সি চালক হইতে অন্যরা সবাই ইচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশে এসে কাজ করার জন্য। সেই অবস্থাতে এই একটা দিক রইল, অপর একটা দিক রয়েছে যেমন আমাদের তরুণরা ক্রিকেট খেলছে। এই ক্রিকেট কিন্তু বাংলাদেশকে পরিচয় করে দিয়েছে বিশ্বের কাছে এবং প্রতিনিয়ত সেটা পরিচয় করে যাচ্ছে। আরেকটা দিকে কিন্তু আমরা আসতে হয় যেখানে নাকি আমাদের বিশেষ করে আমাদের তরুণীরা সেখানে বিশেষ ভূমিকা রাখছে। গার্মেন্টস শিল্পের যে পণ্য আমরা দেখলাম যে মেক্সিকোতে কিংবা আমেরিকাতে দাঁড়িয়ে আমরা যে পণ্য, শার্ট বা ট্রাউজার ক্রয় করছি সেটা মেড ইন বাংলাদেশ, এবং ওর মাধ্যমে বাংলাদেশটা কিন্তু বিশ্বের কাছে পরিচিত হচ্ছে এবং বাংলাদেশের শিল্পী, সাহিত্যিক বা সাংবাদিক, শিক্ষক, অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে মনে হয় একটি মানবিক বাংলাদেশের চিত্র কিন্তু বহির্বিশ্বে পরিস্ফুট হয়ে উঠছে এবং সেখানে আমরা খুব গর্ববোধ করছি যারা আমরা 1971 সালে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। এই বাংলাদেশ আমরা চেয়েছিলাম। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই একই বিষয় নিয়ে ম্যাম আপনার কাছে একটু জানতে চাইবো। আমি যেটা ফিল করছি যে তরুণদের পাশাপাশি তরুণীদের ভূমিকাও কিন্তু অগ্রহণযোগ্য নয়। তরুণীরা অনেক এগিয়ে আছে।
এখনকার প্রজন্ম আগের প্রজন্মের থেকে অনেক এগিয়ে আছে, অর্থনৈতিকভাবে স্বনির্ভর হচ্ছে এবং নিজের শিক্ষায় সুশিক্ষিত হচ্ছে, যেটা আপনি এখানে আমরা অডিয়েন্সের মধ্যে দেখলেও বুঝতে পারবেন যে আমার ফিমেল স্টুডেন্টের সংখ্যায় বেশি। তো সেটা আমি মনে করি যে মেয়েরা যদি এগিয়ে যায় তো বাংলাদেশের যে প্রেক্ষাপটে অনেক চেঞ্জ হয়ে যাবে, বিশ্বের দরবারে কিন্তু আমাদের মাথা উঁচু হয়ে যাবে এবং সমুজ্জ্বল ভূমিকা রাখবে মেয়েরা এগিয়ে গেলে তরুণদের পাশাপাশি। ধন্যবাদ ম্যাম। তার কথা হচ্ছে একটা যৌথ ভূমিকা পালন করতে হবে। একক ভূমিকা পালন করলে উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে না। তখন দেখা যাবে প্রতি পরিবারে ডিপেন্ডেন্সি রেশিও, নির্ভরশীলতার রেশিও আগে ছিল 1:6, এখন হচ্ছে যে 1:3। তারপরে যখন পরিবারের সদস্যরা সবাই কাজ করে তখন 1:1। রবিন স্যার, আপনার কাছে জানতে চাইবো নেক্সট যে কোয়েশ্চেনটা ছিল যে রাজনীতি ব্যাপারটা নিয়ে, আমরা তরুণ প্রজন্ম কিভাবে এগিয়ে যাচ্ছি, এই বিষয়ে আপনি কি বলবেন? আমাদের দেশে এটা ও ঠিকই বলেছে যে রাজনীতিতে তরুণদের আগ্রহ বা তাদের উপস্থিতি আসলেই কম। আমাদেরকে একটু দেখতে হবে কিভাবে রাজনীতিতে আমরা আমাদের যারা মেধাবী তরুণরা আছে দেশের, তারা কিভাবে তাদের অংশগ্রহণটা আমরা কিভাবে আরো বাড়াতে পারি। এটা যদি আমরা বৃদ্ধি করতে পারি রাজনীতিতে আমাদের তরুণদের অংশগ্রহণ, তাহলে বিভিন্ন সেক্টরে তারাই আমাদেরকে নেতৃত্ব দিবে কিভাবে বহির্বিশ্বের কাছে আমাদের যে ব্র্যান্ড ইমেজ সেটাকে আরো সমুজ্জ্বল করা যায়। ধন্যবাদ। আমি একটু জাস্ট বলবো যে আপনাদের চোখে, যেহেতু আপনারা সবাই তরুণ প্রজন্ম, আপনাদের চোখে আপনারা ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে গড়ে তুলতে চান? জি অবশ্যই। তরুণ প্রজন্ম অ্যাকচুয়ালি আমরা এখন যে টেকনোলজি গুলো পাচ্ছি, আগে কিন্তু সেই টেকনোলজি গুলো ছিল না। এখন শিক্ষার মান অনেক উন্নত, দ্যাটস ওয়াই আমরা অনেক এগিয়ে গেছি। আমাদের চোখে এখন আমরা যে স্বপ্নগুলো দেখার সাহস পাচ্ছি, কিন্তু আগে কিন্তু তারা প্রবীণ প্রজন্ম যারা, তারা কিন্তু এই সাহসটা পেলেও অগ্রসর হতে পারতো না, কারণ এতটা প্রযুক্তি ছিল না, এতটা শিক্ষার মান ছিল না। জি অবশ্যই অবশ্যই। সোহেল ভাই, আপনার কাছে কি জানতে চাইবো, টেকনোলজি নিয়ে যে কথাটা বললো এখন কিন্তু খুব ইজি হয়ে গেছে এবং আপনি একজন স্যারের কথা রেশ ধরে বলতে চাই। আমি ফ্রান্সে একটা শোতে গিয়েছিলাম, তো ওখানে প্যারিসে আমরা একটা শপিং মলে ঠিক এরকমই একটা শার্ট দেখছি, তো খুব ভাল লাগছে শার্টটা, তো মেড ইন বাংলাদেশ। তো দেখে মনটা অনেক ভাল লাগছে, কারণ আসলে এই জেনারেশনের কাছে কিন্তু অনেক কিছু চাওয়া। আমি একটু অ্যাড করি, এখানে কিন্তু আবার ব্র্যান্ড ইমেজটা তৈরি হচ্ছে, বিকজ ভাইয়া আমি যতটুকু জানি যে আমাদের দেশে কিন্তু রিপ্রেজেন্ট করতে গিয়েছিলেন ফ্রান্সে, তো এখানে কিন্তু আপনিও কিন্তু ওখানে ফোক গান করি। জি অবশ্যই, আমাদের দেশের গান, আমাদের দেশের গান যেটা মাটির সঙ্গে মিশে আছে, আমাদের মানে হৃদয়ের গান, অনেক অনেক এগিয়ে। শুধু যদি রাজনৈতিক অস্থিরতা না থাকতো আমরা অনেক এগিয়ে যেতে পারতাম। এটা থেকে যেদিন বের হয়ে আসতে পারবো সেদিন আমাদের আসল মুক্তি। আমার মনে হয় এই সময় থেকে আমরা উতরাইতে পারলে আমাদের আরেকটা মুক্তি আমাদের। অবশ্যই অবশ্যই। আমরা আরো কিছু প্রশ্ন চাই আপনাদের কাছে। ভাই আপনি? বাংলাদেশে বর্তমানে দুর্নীতি একটা অনেক বড় সমস্যা, যে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে নতুন প্রজন্মরা কিভাবে মানে আপনার প্রভাব রাখতে পারে বা ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ। সোহেল ভাই, আপনার কাছে প্রশ্নটি নিয়ে আসবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজন ইউথ ভয়েসে। আমরা চলে যাবো সোহেল ভাইয়ের কাছে। আপনার কাছে একটি প্রশ্ন ছিল, সে প্রশ্নের উত্তর নিব আমরা। প্রত্যেকটা মানুষের মধ্যে যদি দেশপ্রেম থাকে, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এটা। সেটা আমরা পলিটিশিয়ানদেরকে সবসময় দায়ী করি তা না। যে লোকটা সরকারি চাকরি করে, যে লোকটা স্কুলের টিচার, যে ইউনিভার্সিটির টিচার, বা আমি আমার প্রফেশনে বলতে পারি আমি পাইরেসির সাথে আমি হিন্দি গান কপি করতে পারি, ইংলিশ গান কপি করতে পারি, ওইটাও দুর্নীতি। আমার কথা কি, প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গা থেকে, তার দৃষ্টিকোণ থেকে যদি অনেস্ট থাকে, আমি আমার বিবেকের কাছে প্রশ্ন করবো যে আমি কতটুকু অনেস্ট। আমার মনে হয় সেখানেই আসল উত্তরণ ঘটবে। কারণ আমার দেশের প্রতি যদি আমার কোনো মায়া না থাকে, আমি আসলে কি হবে বলেন? সেই কারণে প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গা থেকে যদি তার ওই জায়গাটা স্ট্রং করে, তাহলে সমাজ অনেক সুন্দর হয়ে যাবে। ধন্যবাদ। রবিন স্যার, সোহেল ভাই বলছিলেন যে নিজের ওই ইচ্ছাটা থাকতে হবে, মানবিক যে জ্ঞানটা, আপনি কি মনে করেন? আমি সোহেল ভাইয়ের সাথে অবশ্যই একমত। পাশাপাশি যেহেতু আমি কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক, আমি যুক্ত করতে চাচ্ছি যে প্রযুক্তির ব্যবহার আমাদের এই দুর্নীতি থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে অনেক বড়ভাবে সহযোগিতা করতে পারে।
যে জায়গাগুলোতে আসলে দুর্নীতিটা কোথায় হচ্ছে, পেমেন্ট নেওয়ার ব্যাপারে বা এই প্রসেসিং এর জায়গাগুলোতে, এগুলোকে যদি আমরা প্রযুক্তি ব্যবহার করে এমন করে দেই যে আমি পেমেন্টটা কোনো একজন মানুষের হাতে যাবে না, সেটা কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে যাবে এবং এর বাইরে আর কোনো স্কোপ নেই, এবং এটাকে হচ্ছে কোনো একটা প্রসেস শুরু হলো, সেটা স্টেপ বাই স্টেপ সেটা মনিটরিং থাকবে যে কোথায় গিয়ে জিনিসটা আটকে থাকলো, এবং জবাবদিহিতার একটা ব্যাপার থাকতে হবে যে এই ফাইলটা এখানে কেন আটকে আছে, কেন এটা প্রসিড হচ্ছে না, কি ঘুষ দেওয়া হয়নি বলে বা অন্য কোনো কারণে। এটা যদি আমরা অনলাইন করে ফেলতে পারি, মনিটরিং এর একটা স্ট্রং ব্যবস্থা রাখতে পারি প্রযুক্তির ব্যবহার করে, তাহলে মনে হয় এই জায়গাটা থেকে আমরা বের হয়ে আসতে পারি। ধন্যবাদ। আমরা আরো কিছু প্রশ্ন চাইবো আপনাদের কাছে, কারা প্রশ্ন করবেন? জি ভাই আপনি। আমি কাজী হাসান রবিন স্যারের কাছে একটা ব্যাপার জানতে চাচ্ছি, সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে রোড অ্যাক্সিডেন্টে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে, তো এটা নিয়ে আমাদের তরুণ সমাজ কি ভাবছে? ধন্যবাদ। আমরা রবিন স্যারের কাছে যাওয়ার আগে যদি বিসি স্যার আপনার কাছে একটু জানতে চাই ব্যাপারে। রোড অ্যাক্সিডেন্টের ব্যাপারটা ঘটছে অনেকের কারণে। এটা যারা চালক, যানবাহন যারা চালান, যারা রোড ব্যবহার করেন এবং যারা আইন কানুন এর প্রয়োগ করার জন্য নিয়োজিত থাকেন, সেখানে সবারই দোষ রয়েছে। যেমন আমাদের যারা নাকি পথ চলে, যারা পথিক, রাস্তা পার হওয়ার সময় তো ওয়াক্ত করে না কোন দিক থেকে গাড়ি আসলো কি আসলো না, আবার ব্রিজ রয়েছে, ওনারা সেটা গ্রহণ না করে এদিকে টপকিয়ে যাবেন, ওদিকে লাফ দিয়ে পড়ার সাথে সাথে জানেন নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা। আর আমার আইন প্রয়োগকারী তাকিয়ে দেখছেন, বা কোনো সময় অসহায়ের মতো এত বেশি লোক এই কাজটা করছে, আইন ভঙ্গটা করছে, যে ইনি অসহায়ের মতো তাকিয়ে থাকছেন। তো এই যে বেড়ে যাচ্ছে, একটা অ্যাক্সিডেন্ট কিন্তু একটা পরিবারের আসলে হাহাকার, যে কোনো পরিবারের হোক না কেন, আজীবন এই ব্যথাভার বহন করতে হয়। অথচ আমরা যদি চেষ্টা করি এটাকে কিন্তু পরিহার করা যায়। অন্তত আমাদের দেশে যেরকম অ্যাক্সিডেন্টের রেট, পৃথিবীর অন্যান্য দেশে তো অ্যাক্সিডেন্টের রেট তা নয়। আর তাছাড়া আমাদের দেশে রাস্তা ব্যবহারের আইন কানুনটা শুধুমাত্র যে ট্রাফিক পুলিশ করবে তা নয়, আমাদের প্রত্যেকের সেই ব্যাপারে সজাগ থাকতে হবে, জানতে হবে, বুঝতে হবে। স্যার আমি একটু যিনি কোয়েশ্চেন করেছে তার কাছে যদি একটু যাই, ভাই আপনি কি মনে করেন, আপনি তো একজন তরুণ প্রজন্ম, আপনি কি মনে করেন যে আমাদের কি করার আছে এই বিষয়ে? আমার যেটা মনে হয়, যদি সব রাস্তার মধ্যে ট্রাফিক পুলিশ রাখা হয় তাহলে এই ব্যাপারটা অনেকটাই কমে যাবে। তো আমার মনে হয় যদি ঠিকমতো মনিটরিং করা হয় ট্রাফিক পুলিশের ব্যাপারটা, আর সবাই যদি সজাগ হয়, তাহলে মনে হয় এটা রোধ করা সম্ভব। ধন্যবাদ। আমরা আরো কিছু প্রশ্ন চাই আপনাদের কাছে। জি ভাই আপনি। দারিদ্রতা, বেকারত্ব ও মেধা পাচার, এই যখন অবস্থা, তাহলে কি থাকছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে? ধন্যবাদ। ম্যাম চলে যাবো আপনার কাছে। আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য থাকছে যেটা হলো প্রাথমিকভাবে হলো শিক্ষা। ওই শিক্ষা যখন অর্জন করতে পারবে, কতটুকু সুশিক্ষিত হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, স্বনির্ভরতা অর্জন করবে, তখনই কিন্তু দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। ধন্যবাদ ম্যাম। আমরা আরো কিছু প্রশ্ন নিব আপনাদের কাছ থেকে। কার প্রশ্ন? জি আপনি। আমার প্রশ্নটি হচ্ছে মাননীয় বিসি স্যারের কাছে, বর্তমান বাংলাদেশকে নিয়ে আমাদের তরুণ প্রজন্মের চোখে কি স্বপ্ন? আপনার কি স্বপ্ন? আপনার স্বপ্নটা আমাদের সাথে একটু শেয়ার করবেন। তরুণ প্রজন্ম হিসেবে আমার স্বপ্ন যেটা, সেটা হচ্ছে আমাদের দেশটা তরুণ প্রজন্ম, প্রবীণ প্রজন্ম এটা মেনশন না করে সবকিছু সুন্দরভাবে আমরা সবাই একত্রে যেন সুন্দরভাবে লিভ করতে পারি। সব নিয়ম শৃঙ্খলা সবারই মেনটেন করা উচিত এবং আমরা আমাদের যে রুলস সেগুলোও আমাদের মেনে চলা উচিত। স্বপ্ন হচ্ছে গিয়ে আমরা সবাই ভালোভাবে, সুন্দরভাবে এবং সুস্থভাবে বসবাস করতে পারবো, এটাই। ধন্যবাদ। আমরা একটু আলামিন আপনার কাছে জানতে চাইবো, আপনার কি স্বপ্ন আছে? আমার স্বপ্ন হচ্ছে একজন নতুন প্রজন্ম হিসেবে যদি আমি রিপ্রেজেন্ট করি, যে আমরা আমাদের স্বপ্নটা অনেক বড়, আমাদের বাংলাদেশকে নিয়ে আমরা যেন গোটা বিশ্বের কাছে গর্ব করতে পারি এবং আমাদেরকে দেখিয়ে যেন গোটা বাংলাদেশের 16 কোটি মানুষ গর্ব করতে পারে যে এরাই আমাদের নতুন প্রজন্ম, যারা গোটা বিশ্ব আমাদেরকে তুলে ধরছে। আলটিমেটলি এক্সাম্পল হিসেবে আমি বলবো যে আমাদের তরুণ প্রজন্ম কিন্তু এখন আর শুধু বাংলাদেশ কেন্দ্রিক না, এখন আন্তর্জাতিক অঙ্গনে তারা এই যে আন্তর্জাতিক যে কন্টেস্ট গুলো হচ্ছে, আপনি জানেন যে সব জায়গায় পারফরমেন্সের মাধ্যমে আমাদের লাল সবুজের পতাকাকে সেখানে নিয়ে যাচ্ছে। উদাহরণ হিসেবে বলছি, যেমন রিসেন্টলি ইন্ডিয়াতে যে রোবোটিক্স কন্টেস্টটা হলো, সেখানে কিন্তু সেরা 4টি দলের মধ্যে 3টি দলই বাংলাদেশের, এখানে অনেক ছিল। তো
আমাদের এই যে তরুণ প্রজন্ম, এই যে আমাদের এগিয়ে চলাটা, আলটিমেটলি একটা সমস্যা ছিল যে একটু আগে ফার্স্ট যে কোশ্চেনটা ছিল যে আমাদের লিডারশিপে আসার ক্ষেত্রে সমস্যাটা কোথায়। হ্যাঁ, আমাদের নতুন প্রজন্ম, আমাদের যোগ্যতা রয়েছে, অনেক অ্যাডভান্স আমরা, কিন্তু আমাদের জনগণের সঙ্গে যোগাযোগ করা, মানুষের সাথে আমাদের স্বপ্ন শেয়ার করার ওয়েগুলো ছিল না। আজকে এই যেমন এসসিটিভির এই ইয়ুথ ভয়েস প্রোগ্রাম, আমি ধন্যবাদ জানাচ্ছি ইনফ্যাক্ট যে আমরা মানে সুযোগ পাওয়ার জন্য যে নতুন প্রজন্ম আমরা আমাদের স্বপ্নগুলোকে প্রেজেন্ট করতে পারছি, যেটা ইন ফিউচার আমাদের বাংলাদেশ গড়ার জন্য, সকল মানুষকে উদ্বুদ্ধ করার জন্য সেখানে কাজে আসবে। আমরা সেই সুযোগটা কাজে লাগাতে পারবো। আর বাংলাদেশের যে সমস্যাগুলো, আপনি দারিদ্রতা বলেন, রোড অ্যাক্সিডেন্ট বলেন, ট্রাফিক জ্যাম, হোয়াটএভার আমরা বলি, সব জায়গায় আমাদের টেকনোলজি আলটিমেটলি দরকার। তো নতুন প্রজন্ম হিসেবে আমি স্বপ্ন দেখছি যেদিন আমাদের রাস্তায় থাকবে মেকাট্রনিক সিস্টেম, যেখানে কোনো ট্রাফিক থাকবে না, কেউ দেখতেও হবে না, প্রত্যেকটা গাড়িতে থাকবে RFID সেন্সর, রোড দিয়ে যখন যাবে কম্পিউটার দেখে নেবে যে গাড়িটা কি ড্রাইভারটা কে, তার লাইসেন্স ঠিক আছে কিনা, গাড়ির ফিটনেস ঠিক আছে কিনা, এভরিথিং ওকে কিনা, কত স্পিডে যাচ্ছে, সেটাকে রং লেনে যাচ্ছে নাকি স্পিড লিমিট ক্রস করছে, মানে এই টোটাল যে সমস্যাটা যখন কম্পিউটারাইজ হয়ে যাবে, যে কম্পিউটার দেখছে এবং পেনাল্টিটাও তার অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে তার টাকা থাকবে, সেখান থেকে ফাইনটা নিয়ে নিচ্ছে। আলটিমেটলি কিন্তু তখন আর আইনটাকে যে ট্রাফিক দেখলো কি দেখলো না, বা দুর্নীতি করে ঘুষ খেয়েছে ছেড়ে দিল কি দিল না, এই কোন সুযোগই থাকছে না। তার জন্য নতুন প্রজন্ম হিসেবে আমি স্বপ্ন দেখছি সেই বাংলাদেশের যেখানে একটি দুর্নীতি মুক্ত এবং তরুণ প্রজন্ম আরো এগিয়ে যাবে বাংলাদেশের বিভিন্ন সমস্যার সমাধানে। ধন্যবাদ। এই প্রশ্নের সাথে আমি একটু যোগ করে যদি বলি যে আমাদের তো অনেক স্বপ্ন, কিন্তু আমাদের এই স্বপ্নগুলো পূরণ কবে হবে বা সরকারের কি কি ব্যবস্থা নেওয়া উচিত? চিন্তা, চেতনা, আমাদের বোধ, আমাদের জ্ঞান এবং আমাদের গরিমা দিয়ে আমরাও নির্ধারণ করে নিতে পারি যে ভবিষ্যৎ বলতে আমরা কি বুঝি। কয় বর্ষকে যে সামনে 1 মিনিট পরেই তো সেটাও ভবিষ্যৎ, যেমন 1 সেকেন্ড পরে তেমনি ভবিষ্যৎ, আবার 10 বছর পরেও ভবিষ্যৎ, 100 বছর পরে। তো এতটা অপেক্ষা করার সময় আমাদের হবে না, কারণ আমাদের এখানে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, সমস্যাগুলো মাল্টিপ্লাই হচ্ছে। সেই প্রেক্ষিতে আমাদের ভবিষ্যৎটাকে ডিফাইন করতে হবে, নিকট ভবিষ্যৎ, মধ্যবর্তী ভবিষ্যৎ এবং দূরবর্তী ভবিষ্যৎ, এবং প্রত্যেকটির জন্য এক একটা কৌশল নির্ধারণ করে দিতে হবে, পলিসি নির্ধারণ করে দিতে হবে, ট্যাকটিক্স নির্ধারণ করা হবে। সেখানে তো জাতীয় নেতৃত্বের অবশ্যই ভূমিকা রয়েছে, আর আমরা তো প্রত্যেকে নিজস্ব জাতীয় নেতৃত্বের অংশ বিশেষ হিসাবে আমার অঙ্গনে আমাকে সেখানে নেতৃত্ব দিতে হবে। তখনই দেখে যাবে যে বিশ্বের বুকে আমরা একটা মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হবে, এবং অতি সহসা। জি, ধন্যবাদ স্যার। দর্শক, আমাদের আলোচনা বেশ জমে উঠেছে, কিন্তু একটি ছোট্ট বিরতি না নিলেই নয়। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম আমাদের আজকের আয়োজন ইউথ ভয়েস নিয়ে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের আজকে যে বিষয়টি সেটি হচ্ছে যে নতুন প্রজন্মের চোখে ভবিষ্যৎ বাংলাদেশ। আমি জানতে চাইবো আপনারা আপনাদের চোখে ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে দাঁড়িয়ে আছে, কারা মন্তব্য দেবেন? জি, আপনি। প্রযুক্তির মধ্যে বেশি ঝুঁকে দেওয়াটা কিন্তু আমাদের উন্নয়নের দিকে বেশি এগিয়ে যাওয়া। যেমন রোডের কথা বলেন, তারপর আমাদের আরো বিভিন্ন ধরনের কাজকর্ম আছে, সেগুলো যদি আমরা প্রযুক্তির দিকে নিয়ে যেতে পারি, আমার মনে হয় আমরা বাংলাদেশটাকে আরো উন্নয়নশীল থেকে উন্নত দেশে পরিণত করতে পারবো। ধন্যবাদ। আমরা আরো কিছু মন্তব্য চাইবো আপনাদের কাছ থেকে। জি, আপনি। আমি মনে করি যে জাতি যত শিক্ষিত সে জাতি যত উন্নত। তো আমাদের বহির্বিশ্বে আমাদের শিক্ষা লাভের যে সুযোগটা সেটা যত বৃদ্ধি পাবে তত আমাদের দেশ তত উন্নত হবে, আমি পার্সোনালি মনে করি। ধন্যবাদ। আমরা আরেকটি ওপিনিয়ন চাইবো। জি, আপনি। আমি তরুণ প্রজন্ম হিসেবে যেটা মনে করি যে আমাদেরকে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে লিডারশিপ। যদি নেতৃত্ব দিতে না পারে তাহলে ভবিষ্যতে উন্নতি করা আমাদের পক্ষে সম্ভব নয়। তো আমাদের লিডারশিপ যদি নিশ্চিত করা যায় তবে আমরা তরুণ প্রজন্ম হিসেবে ভালো ফলাফল নিয়ে আসতে পারবো। ধন্যবাদ। আমরা আরেকটি মন্তব্য চাইবো। মেয়েদের মধ্যে কেউ? তরুণ প্রজন্ম মোটামুটি ফেসবুক, টুইটার এইসব ক্ষেত্র থেকে তারা অনেক এগিয়ে, কিন্তু ফেসবুকে নিয়ে দেখা যাচ্ছে তারা সারাদিন ছবি আপলোড দিচ্ছে, বা সামাজিক কর্মকাণ্ডে যে সেখানেও যে আমরা আমাদের কিছু দায়িত্ব আছে সেটা পালন করতে পারি, বা আমরা যে কিছু অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, এটা আমরা কখনো ভেবে দেখি না। আমরা জাস্ট আমাদের পার্সোনাল যেই ব্যাপারগুলো আছে ফেসবুক বা এই সামাজিক মাধ্যমে এই ব্যাপারগুলোকেই হাইলাইট করছি। তো যদি এই ক্ষেত্র থেকে আমরা যদি একটু চেষ্টা করি তাহলে ইঞ্জিনিয়ারিং বা তথ্য প্রযুক্তির স্টুডেন্ট না হয় আমরা অনেকখানি হেল্প করতে পারি। অবশ্যই, অবশ্যই। ধন্যবাদ।
আমরা চলে যাবো আবার আপনাদের কাছে। এখন জানতে চাইবো ছোট্ট করে সামারি আমাদের আজকের আলোচনার উপরে। রবিন স্যার, শুরু করবো আপনার কাছ থেকে। আমাদের তরুণ প্রজন্ম প্রযুক্তিকে ব্যবহার করছে। মোবাইল ফোন প্রতি 100 জনে বাংলাদেশে প্রায় 63 জন মোবাইল ফোন ব্যবহার করে। ইন্টারনেট আমরা ব্যবহার করছি, ফেসবুক, টুইটার এগুলোর সাথে আমরা আছি, কিন্তু আমরা যেন নিজের মধ্যেই আবদ্ধ রয়ে গিয়েছি। আমরা শুধু নিজের ছবি আপলোড করছি বা বন্ধু বান্ধবের সাথে। ও যেটা বললো যে সমাজের উন্নয়নেও এই টুলস গুলোকে কাজে লাগানো যেতে পারে। কিভাবে যেতে পারে আমাদেরকে কিন্তু চিন্তা করে বের করতে হবে, আমাদেরকে একটু আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে হবে। আরেকটা ব্যাপার যেটা আমি একটু অ্যাড করতে চাইবো সেটা হচ্ছে কোনো কিছুর জন্য অপেক্ষা না করা। আমি দেখতে পাচ্ছি হয়তো এই রুমটাতে ময়লা ফেলা একটা বাস্কেট থাকলে ভালো হতো, যেখানে সবাই ময়লাগুলো ফেলতে পারতো। আমি চিন্তা করব যে বাস্কেটটা অমুক এনে রাখবে বা আরেকজন এনে রাখবে, আমি ফেলবো। সেটা না করে বাস্কেটটা আমি কেন নিয়ে আসি না, যেখান থেকেই পারি আমি একটা বাস্কেট ম্যানেজ করে এখানে রাখি, যেন অন্যরা ময়লাটা ওখানে ফেলতে পারে। এই জায়গাটা একটু যদি তরুণরা এগিয়ে আসে, এভাবে যদি চিন্তা করে, আমার মনে হয় আমাদের দেশকে আমরা অনেক দূর নিয়ে যেতে পারবো। ধন্যবাদ। নাম চলে যাবো আপনার কাছে। অনেক আলোচনা হলো সম্ভাবনাময় বাংলাদেশের ব্যাপারে, আমাদের ভবিষ্যৎ তরুণ প্রজন্মের চোখে ভবিষ্যৎ বাংলাদেশ। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা তরুণ প্রজন্মের জন্য আমি বলছি যে তোমাদের আসলে মানবিক মূল্যবোধ যেটা, সেই মূল্যবোধটাকে ধারণ করতে হবে। টেকনোলজি কিন্তু দুইটা দিক আছে, একটা ভালো দিক, একটা মন্দ দিক। আমাদের ভালো দিকটাকে গ্রহণ করতে হবে। ভালো দিকটাকে গ্রহণ করে আমাদের নৈতিক মূল্যবোধ যেন স্মরণ না হয়। মানসিকতা পরিবর্তন আনতে হলে ওই যে দেশাত্মবোধ জাগ্রত হবে, মানবিক মূল্যবোধ, সামাজিক মূল্য, পারিবারিক মূল্যবোধ। প্রথমেই হলো পারিবারিক মূল্যবোধ। পারিবারিক মূল্যবোধ থেকে যখন আমরা অনেক কিছু শিখে আসি, এই মূল্যবোধটাকে যদি ধারণ করি, তাহলে সমাজে বহু ক্ষেত্রে আমরা সেটাকে বিস্তার করতে পারবো এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ বাংলাদেশ অনেক উজ্জ্বল হবে বলে আমি মনে করি। ধন্যবাদ ম্যাম। সোহেল ভাই, জানতে চাইবো আপনি কি মনে করেন? শুরুতেই আমার এক বন্ধু বলেছেন লিডারশিপের ব্যাপারে। ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। মানে যিনি লিডার হবেন তাকে অবশ্যই অনেস্ট হতে হবে, এবং ওনার যদি দেশপ্রেম থাকে, ওনাকে দেখে তার সাথে যারা আছে আরো বেশি উদ্বুদ্ধ হবেন, উৎসাহিত হবেন। আরেকটা জিনিস ভাই বলেছেন ডাস্টবিনের কথা, এটা আসলে আমার খুব ভালো লাগছে। আমি এই কথাটাই ভাবছিলাম, আমরা যখন নিজেরা বাইরে যাই, আমরা কিন্তু ঠিকই একটা চকলেট খেলে খুঁজি কোথায় ফেলবো, ঠিক ওখানে যে ফেলে আসি, কিন্তু আমরা যাচ্ছি গাড়িতে, গ্লাসটা নামে ফুট করে ফেলে দিলাম, চলে গেলাম। এই জায়গা থেকে যদি আমরা আমাদের নিজেদেরকে বের হয়ে আসতে হবে। এখানে আসলে কেউ কাউকে বলার নাই। প্রত্যেকটা ছোট্ট ছোট্ট জায়গা থেকে যদি বের হয়ে আসি না, তাহলে অনেক সুন্দর দেশ হবে, অনেক চমৎকার একটা জায়গা তৈরি হয়ে যাবে। থ্যাংক ইউ। আমি চলে যাবো আপনার কাছে। আমি বলতে চাচ্ছি যে আমাদের নতুন প্রজন্ম, আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে বাংলাদেশকে গোটা বিশ্বের কাছে একটা পজিটিভ ইমেজ তুলে ধরা। বিশেষ করে আমাদের সমস্যাগুলো যতটা হাইলাইট করা হয়, আমাদের কি সম্পদ আছে সেটা কিন্তু ততটা প্রকাশ করা হয় না, যেটা হচ্ছে আমাদের একটা সমস্যা জাতীয়ভাবে। একটা উদাহরণ দিচ্ছি, আমার সঙ্গে কানাডিয়ান কিছু বিজনেসম্যান ছিলেন যাদেরকে আমি বাংলাদেশ ঘোরানোর জন্য নিয়ে গিয়েছিলাম। তো একটা অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে আমাদের পানি শেষ হয়ে গেছিল, খাবার পানি। তো আমরা গাড়ি থেকে নেমে চেয়েছিলাম যে আমাদেরকে একটু পানি দেবেন। তো মুহূর্তের মধ্যে আমরা অবাক হয়ে গেলাম যে দেখলাম যে উনি জাম্বুরা গাছ থেকে পেরে, তারপরে হচ্ছে চিরা, তারপরে গুড়, মুড়ি সবকিছু নিয়ে তারপর পানিটা নিয়ে আসলো। এন্ড ফরেনার জিজ্ঞাসা করছে, আমি তো শুধুমাত্র পানি চেয়েছিলাম, এত কিছু কেন? আমাদের সিম্পল অ্যান্সার ছিল বাংলাদেশ থেকে যে আমরা অতিথিকে শুধু পানি দেই না, খালি পানি দেওয়া যায় না। ইয়েস, দ্যাট ইজ আওয়ার বাংলাদেশ। উই ফিল প্রাউড যে গোটা পৃথিবীতে এমন কিছু নেই যেটা আমাদের আছে। দরকার সারা পৃথিবীর কাছে তুলে ধরা, যে দায়িত্বটা পালন করতে হবে আমাদের এই নতুন প্রজন্মেরই। এবং আমরা আশা করছি যে গোটা বিশ্বের কাছে আমরা চমৎকার একটি ব্র্যান্ড ইমেজ তৈরি করবো, যেখানে বলা হবে বাংলাদেশ, ইয়েস ইট ইজ বিউটিফুল বাংলাদেশ, আর নেশন উইথ পিস, লাভ অ্যান্ড হিউম্যানিটি। ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ যেমন চমৎকার হবে, যেমনটা মানুষ কল্পনা করে থাকে। ধন্যবাদ। স্যার, সর্বশেষে চলে যাবো আপনার কাছে এবং জানতে চাইবো আমাদের কি স্বপ্ন দেখা উচিত আমাদের ভালো একটি সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য। আমাদের অনেক রকমের স্বপ্ন রয়েছে। ব্যক্তিগতভাবে আমি বিশ্ববিদ্যালয়ে আমি নিজকে মনে করি একজন ড্রিম মার্চেন্ট, স্বপ্নের ফেরিওয়ালা। তো এই যাবৎ তো আমরা আলোচনা করলাম যে আমাদের অনেক স্বপ্ন দেখতে, একটা স্বপ্নই ধরি আমরা, যে আমরা সবাই দেশপ্রেমিক হব। আর একজন মনীষী বলেছেন দেশপ্রেমিক শব্দের অর্থ হচ্ছে যার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্বটা সে সুচারুভাবে পালন করবে। আরেকজনের উপর দায়িত্ব অর্পিত হয়েছে আমার ফাইলটাকে সামনে দেওয়া, কিন্তু সেইটাকে দায়িত্ব না মনে করে আমার কাছে ঘুষ নেওয়া, এটা তার দায়িত্বের মধ্যে পড়ে না।
এবং আমাদের দায় দায়িত্ব তো শুধু বাংলাদেশের সীমারেখার মধ্যে নিবদ্ধ থাকবে এমন তো মনে করি না আমি তো মনে করি যে এই সীমারেখা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত শুধু দক্ষিণ আফ্রিকা কিংবা সুদূর আফ্রিকার একটি অঞ্চলে যে প্রসারিত হবে, এই ধরনের স্বপ্ন তো আমরা দেখি। সব স্বপ্নই যে একেবারে আনঅ্যাটেনেবল, অর্জন করা যাবে না তা নয়। স্বপ্ন যার জীবনে নাই, ব্যক্তি হিসেবে স্থবির, ব্যক্তি হিসেবে সে মৃত। যে জাতির স্বপ্ন নাই, জাতি হিসেবে ওই জাতি। স্যার, আমরা স্বপ্ন দেখব এবং অবশ্যই সেটা পূরণ করার জন্য এগিয়ে আসবো। থ্যাংক ইউ। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের সাথে কোঅপারেট করার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশকে। সোহেল ভাইয়া, আপনি আছেন আজকে আমাদের মাঝে। আপনার গান শুনতে শুনতে আমাদের আজকে অনুষ্ঠান শেষ করব, কিন্তু তার আগে দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসবো। দর্শক, দেশটি আমাদের, গড়ে তুলতে হবে আমাদেরকেই। তো চলুন আমরা সবাই একত্র হয়ে একটি উজ্জ্বল বাংলাদেশ গড়ে তুলি। আমাদের পেজে ভিজিট করুন www.facebook.com/youthvoice.satv। আপনারা ভালো থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। চল যাবো সোহেল ভাইয়ের কাছে। চলো না দুজন দূরে হারিয়ে যাই, যেখানে প্রেমের বসবাস, সেইখানেতে দুজনাতে একই সাথে চলো না ভালোবাসি বারো মাস।